অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার। সুষ্ঠু ভোটের প্রত্যাশা মির্জা ফখরুলের। জুলাই হত্যার বিচার নিয়ে জামায়াত ও এনসিপির অসন্তোষ। তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে মতবিরোধ। মতৈক্য না হলে সংসদের হাতে ছাড়তে চায় বিএনপি। চলতি ফোরামে নিষ্পত্তির তাগিদ অন্যদের। জুলাই হত্যার বিচার নিয়ে হতাশার কিছু নেই বললেন উপদেষ্টারা। সব নির্দেশদাতাদের বিচারের মুখোমুখি করতে না পারার আক্ষেপ। ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা। ভোট গ্রহণ 9 সেপ্টেম্বর। ভোটার তালিকার খসড়া আগামীকাল। চূড়ান্ত তালিকা 11 আগস্ট। রোববার থেকে ক্লাস শুরু হবে মাইলস্টোন স্কুলে। কাউন্সেলিং করা হচ্ছে শিক্ষার্থীদের। চিকিৎসাধীন অনেকেই সুস্থ হয়ে উঠেছেন। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, যথাযথ সংস্কার না হলে স্বৈরাচার আবার ফিরে আসবে। ঢাকায় এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টা নিজের প্রতিশ্রুতি রক্ষা করে যথাসময় নির্বাচন দেবেন। রিপোর্ট ফররুক বাপুর। আমি অক্লান্ত পরিশ্রম করে শেখ হাসিনা বিরোধী আন্দোলনের মাস জুলাই স্মরণে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করে জাতিসংঘের বাংলাদেশ অফিস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় দেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনার উন্মুক্ত মঞ্চে। জাতীয় নির্বাচন ইস্যুতে নিজের আগের দেয়া প্রতিশ্রুতি নতুন করে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাইয়ের গুরুত্বের কথা উল্লেখ করেন তিনি। সেই কাহিনীগুলো মিলে আমরা আমাদের এই বাংলাদেশ এখন বক্তব্যে কিছু কিছু বিষয়ে হতাশা প্রকাশ করলেও দেশ গড়তে তরুণদের কাছ থেকে নিজের প্রত্যাশার কথাও জানান সরকার প্রধান। মুখের ভাষার একতা না, যেটা বললাম ভুলে গেলাম ওরকম না, গভীরভাবে যেখানে আসবে আমাদের তরুণরা শিখে আসবে, এই দেশ একেবারে নতুন করে বানিয়ে আনতে হবে। এটা উপরই একটা প্রলেপ দেওয়ার পরিবর্তন না। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রে মতভিন্নতা স্বাভাবিক। প্রতিনিধিত্বশীল সরকারের গুরুত্বের কথা তুলে ধরেন তিনি। জনগণের প্রতিনিধিত্ব সম্পন্ন সরকার, এটা বোধহয় খুব জরুরি দরকার। কারণ ম্যান্ডেট নিয়ে কাজ করা আর ম্যান্ডেট ছাড়া কাজ করার মধ্যে অবশ্যই কিছু পার্থক্য আছে। আমরা আশা করি যে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা মহোদয়ের যে ইতিমধ্যেই জনগণের সামনে যে কমিটমেন্ট করেছেন, সেই কমিটমেন্ট অনুযায়ী দেশে একটি অবাধ, সুষ্ঠু, সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বিচার এবং সংস্কারের আগে নির্বাচন হলে আরেকটি দুর্যোগ হতে পারে। আর জুলাই হত্যার বিচার দৃশ্যমান নয় বলে মন্তব্য করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। রাষ্ট্র কাঠামোর একেবারে নীতিগত জায়গা থেকে শুরু করে নিয়ে প্রায়োগিক জায়গা, প্রত্যেকটা জায়গায় যে সংস্কারের প্রয়োজন, সেই সংস্কারের ব্যাপারে এবং যারা গণহত্যায় নানাভাবে যুক্ত থেকেছে, বিভিন্ন বাহিনীর এবং আওয়ামী লীগের দোসররা, আওয়ামী লীগের নেতাকর্মীরা, তাদেরকে যথোপযুক্তভাবে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমরা সরকারের কাছে সুপারিশ করছি। আমাদের সম্পদকে মুখে নয়, বাস্তবেই সম্মান দেখাতে হবে। সরকার এবং জাতির পক্ষ থেকে সেটা যেন নিশ্চিত করা হয়। এ বিষয়ে নিশ্চিত করতে হলে 3টা জিনিস প্যারালাল চলতে হবে: বিচার, সংস্কার এবং নির্বাচন। কিন্তু বিচার আর সংস্কারের আগে যদি কোনো নির্বাচন হয়, তাহলে সেটি আরেকটা ন্যাশনাল ডিজাস্টার হতে পারে, আমরা বিশ্বাস করি। বিদেশে পালিয়ে থাকা জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের দেশে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। এই পুরো বিষয়টাকে কিন্তু আমরা এখন পর্যন্ত বিচারের আওতায় নিয়ে আসতে পারিনি। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে সব রাজনৈতিক দল একমত হলেও গঠন প্রক্রিয়া নিয়ে ঐকমত্যে পৌঁছতে পারেনি তারা।
প্রধান উপদেষ্টা নিয়োগের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে না পারলে সংসদের হাতে ছেড়ে দেওয়ার পক্ষে বিএনপি। আর জামায়াত এনসিপি বলছে প্রধান উপদেষ্টা নিয়োগের বিষয়টি সমাধান করতে না পারলে দীর্ঘমেয়াদী সংকটে পড়তে হবে। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার 21তম সংলাপ বসে। এজেন্ডা ছিল তত্ত্বাবধায়ক সরকার গঠন, সংসদে নারী আসন ও ন্যায়পাল নিয়োগ। আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও প্রধান উপদেষ্টা নিয়োগ। তত্ত্বাবধায়ক সরকার গঠনে সব দল একমত হলেও গঠন প্রক্রিয়া নিয়ে দিনব্যাপী আলোচনা চলে 30টি রাজনৈতিক দলের সাথে। সরকারি দল থেকে 5 জন, বিরোধী দল থেকে 5 জন ও অন্য 2টি রাজনৈতিক দল থেকে 2 জনের নাম প্রস্তাব এসেছে। তবে চলমান ফোরামে বিষয়টি নিষ্পত্তি করতে না পারলে গভীর সংকটে পড়ার সংশয় প্রকাশ করে এনসিপি ও জামাত। এছাড়া জুলাই সনদের খসড়া নিয়ে আপত্তি জানিয়েছে এনসিপি। প্রধান বিচারপতি, সত্য সাবেক প্রধান বিচারপতি এবং জ্যেষ্ঠতম আপিল বিভাগের বিচারপতি, তারা 3 জনে মিলে এই 2 জনকে সিলেক্ট করবেন। এরকম 7 জনের একটা ভোটের মধ্য দিয়ে, যেখানে র্যাঙ্ক চয়েস ভোটের সিস্টেমে যে প্রস্তাবগুলো অলরেডি করা হয়েছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, তার মধ্য থেকে একজনকে প্রধান উপদেষ্টা পদে নিয়োগ করা হবে। জুলাই সনদ মৌলিক সংস্কারের ভিত্তিতেই সেটা হতে হবে। ঐকমত্য কমিশনের যে সমস্ত বিষয়গুলো আলোচনা হচ্ছে, আমরা একমত হচ্ছি বা সিদ্ধান্ত হচ্ছে, সেগুলো কিভাবে বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো ধরনের ইঙ্গিত স্পষ্টভাবে নাই। বরং যেটা লেখা হয়েছে সেটা একেবারেই শুধু হতাশাব্যঞ্জক নয়, এটা ডেঞ্জারাস। বিএনপি বলছে চলমান কমিশনের প্রস্তাবে সমাধান না হলে প্রধান উপদেষ্টার নিয়োগের বিষয়টি জাতীয় সংসদের হাতে ন্যস্ত করতে চায় তারা। সবকিছু সংবিধানের অধীনস্থ করলে নির্বাহী বিভাগ দুর্বল হয়ে যায় বলেও মন্তব্য তাদের। তবে নারী আসনে সরাসরি নির্বাচনের পক্ষে বেশিরভাগ রাজনৈতিক দল মত দিলেও 15টি আসনে সরাসরি নির্বাচন দিয়ে বাকি আসন সংসদের হাতে ছেড়ে দেওয়ার পক্ষে বিএনপি। যদি ঐকমত্য না আসা যায়, পরবর্তীতে বিবেচনা করা হলো যে শুধুমাত্র সরকারি দল দেবে 5টা নাম, বিরোধী দল দেবে 5টা নাম, এবং ওই তৃতীয় যেটা পক্ষ, যেটা সেকেন্ড লার্জেস্ট অপোজিশন, যেটা তারা দেবে 2 জন নাম। এইভাবে 12 জনের মধ্য থেকেই তখন আবার যাচাই বাছাই হবে। সেখানে আমাদের দ্বিমত আছে। আমরা বলেছি যে ঐকমত্যের ভিত্তিতে না হলে, 4:1 ভোটে না হলে, তারপরে এই মাঝখানের যে প্রভিশনগুলো প্রস্তাব করা হচ্ছে, এইটার জায়গাটা আমরা জাতীয় সংসদকে ছেড়ে দিই। এদিকে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেগুলোর ভিত্তিতে জুলাই সনদ গঠিত হবে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এখন পর্যন্ত প্রাথমিক পর্যায়ের ঐকমত্যের জায়গাগুলো এবং গত এই পর্যায়ে যেগুলো হয়েছে সেগুলো সমন্বিত করে পরশু দিনের মধ্যে আমরা একটা সনদের জায়গায় পৌঁছাবো। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু রাজনৈতিক দল পণ করেছে পিআর পদ্ধতি ছাড়া তারা নির্বাচনে যাবে না। দুঃখজনকভাবে তারা এই বিষয়গুলো প্রমোট করছে বলে অভিযোগ করেন তিনি। আহ্বান জানান দেশের মানুষ যেভাবে অভ্যস্ত সেভাবে ভোটের ব্যবস্থা করার। আহমেদ সারওয়ারের রিপোর্ট। জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে স্মরণ সভার আয়োজন করে শফিউল বারী বাবু স্মৃতি সংসদ। এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা শফিউল বারী বাবুর রাজনৈতিক জীবনের উপর আলোকপাত করেন। আলোচনায় বিএনপি মহাসচিব গণতান্ত্রিক আন্দোলনে বাবুর অবদান স্মরণ করে বলেন, তার মতো নেতার এই সময় দলে খুব প্রয়োজন ছিল। প্রতিশ্রুতি অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আনুপাতিক হারে প্রতিনিধি আপনার পার্লামেন্টের লোয়ার হাউসে, এটা আমাদের দেশের মানুষ বোঝেই না। তারা বলে পিআর কি জিনিস ভাই? যারা এখনো ইভিএমে ভোট দিতে পারে না, বোঝে না ঠিক মতো, যার ফলে ইভিএমে ভোট দেয় না, তার পিআর বুঝবে কি করে? এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে। দুঃখজনক ভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট না পণ করে বসে আছে, এটা না হলে নির্বাচনে যাব না। মির্জা ফখরুল বলেন, দেশের বাইরে থেকে এসে কাউকে নতুন নতুন চিন্তাভাবনা দিলে সমস্যার সমাধান হবে না। আজকেই খবরের কাগজে দেখলাম যে বোধহয় 12টা মৌলিক বিষয়ে পরিবর্তনের সবগুলো দল এক হয়েছে। This is a positive step.
ধন্যবাদ যে অন্তত 12টা জায়গায় একমত হতে পেরেছি আমরা। সমস্যাটা ওই জায়গায় হয় যখন দেখি যে নতুন নতুন চিন্তা আসছে, সেই চিন্তাগুলো আমাদের দেশ জাতি ঠিক পরিচিত নয়, যেটাতে অভ্যস্ত, সেই ভোটের ব্যবস্থা করেন, তার প্রতিনিধিত্বের ব্যবস্থা করেন। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা চাই অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন, অবিলম্বে এই যে একটা আছে আপনার সনদ ঘোষণা, সেই সনদও ঘোষণা করুন। প্রায় 1700 নেতাকর্মী গুম হয়ে গেল, হাজার হাজার নেতাকর্মী প্রাণ দিল, প্রায় 2000-এর উপরে শুধু জুলাই মাসে প্রাণ দিল। তার মূল্যটা কি? শহীদ জিয়ার প্রতিষ্ঠিত শিশু একাডেমি ভবন বর্তমান জায়গা থেকে না সরানোর অনুরোধ জানান মির্জা ফখরুল। আমি আজকে আবার অনুরোধ করব, আমি শুনেছি এটা নাকি হাইকোর্টের জায়গা, অনুরোধ করব। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিগত সরকারের আমলে যারা গুম খুনের শিকার হয়েছেন সেসব পরিবারের জন্য এ সরকার কিছু করেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে গুম হওয়া পরিবারের পুনর্বাসনে কার্যকর পদক্ষেপ নেবে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাকের যৌথ উদ্যোগে গণতান্ত্রিক পদযাত্রায় শিশু শীর্ষক পদযাত্রা ও শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠান হচ্ছে বনানী কামাল আতাতুর্ক খেলার মাঠে। বিএনপির মহাসচিব জানান, বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদ পরিবারগুলোর মূল্যায়ন এখনো হয়নি। শিশুদের নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার জন্য কাজে না লাগালে সংস্কার কোনো কাজে আসবে না বলেও মনে করেন বিএনপি মহাসচিব। পরে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও বিগত দিনে গুম হওয়া পরিবারের সদস্যরা পদযাত্রার মাধ্যমে মানবিক বাংলাদেশ গঠনের আহ্বান জানান। আমরা রাষ্ট্রের পরিবর্তন চাচ্ছি, কাঠামোর পরিবর্তন চাচ্ছি, আমরা সংস্কার চাচ্ছি। তো সেই সংস্কার, সেই কাঠামো যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে, আমাদের এই শিশুদের ভবিষ্যৎকে নির্মাণ করতে সাহায্য না করে, তাদেরকে একটা নিরাপদ সিকিউর জীবন দিতে না পারে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। মায়েদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির নেতারা বলেছেন, দিল্লির দাসত্ব ও গোলামি বন্ধ করার জন্যই এদেশে জিঞ্জির ভেঙে দেওয়া হচ্ছে। পিন্ডি বা দিল্লি কারো আধিপত্য এখানে চলবে না। টাঙ্গাইলে পদযাত্রা শেষে দুপুরে শহরের নিরালা মোড়ে কেন্দ্র শহীদ মিনার চত্বরে সমাবেশে বক্তব্যে এনসিপি নেতারা এসব কথা বলেন। অভিযোগ করেন, মানুষের উপর নানা জুলুম অত্যাচার করেছে বিগত ফ্যাসিস্ট সরকার। মৌলানা ভাসানীর জীবনচিত্র তুলে ধরে তার পথ অনুসরণ করেই দেশকে এগিয়ে নেওয়ার কথা বলেন এনসিপি নেতারা। বলেন, গণ অভ্যুত্থানে ছাত্র সমাজের যে ভূমিকা ছিল, আগামীর বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণেও তাদের সেই ভূমিকা থাকবে। সমাবেশে বক্তব্য রাখেন দলের নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম। উপস্থিত ছিলেন সামান্তা শারমিন, ডাক্তার তাসলিম জারা সহ অন্যান্যরা। আমরা পিন্ডির জিঞ্জির ভেঙেছি, দিল্লির দাসত্ব করার জন্য নয়, দিল্লির গোলামি করার জন্য নয়। যারা এই বাংলাদেশের স্থপতি, তাদেরকে দিয়ে এই বাংলাদেশের জাতির পিতা শুধু একজন ব্যক্তিকে ঘোষণা করা হয়েছে, একজন ব্যক্তিকে পূজা করা হয়েছে গত 54 বছর ধরে। কিন্তু মাওলানা ভাসানীরা না থাকলে শেখ মুজিব কখনো তৈরি হতে পারত না। ওই 5ই আগস্টের সময়, ওই অভ্যুত্থানকালীন সময়ে হয়তো খুনি হাসিনা ভয় পেয়ে খুব অল্প সময়ের মধ্যে পালিয়ে গিয়েছে। হয়তো তখন সিদ্ধান্তগুলো দ্রুত গতিতে নেওয়ার কারণে কিছু কিছু সিদ্ধান্তের সীমাবদ্ধতা ছিল। কিন্তু এখন আমরা প্রত্যেকটা স্টেপ পর্যবেক্ষণ করছি, কোন মিডিয়া কার হয়ে কাজ করছে, কোন প্রশাসন জনগণের উদ্দেশ্য সার্ভ না করে ব্যক্তি বা দলীয় বা গোষ্ঠীর উদ্দেশ্য সার্ভ করছে। আমরা প্রত্যেকটা বিষয় পর্যবেক্ষণ করছি। নাহিদ ইসলাম, সার্জিস আলম ও হাসনাত সহ 6 সমন্বয়কের আটক অবস্থায় আন্দোলন স্থগিত করার ঘোষণা জোরপূর্বক নেওয়া হয়েছে, এমন দাবি করে শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যায়। আটক সমন্বয়কের ডিবি কার্যালয়ে ভাত খাওয়ানোর ভিডিও প্রকাশ করে জাতির সাথে মশকরা বলে মন্তব্য করে হাইকোর্ট। এদিন ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় আন্দোলন অব্যাহত ছিল। নিজ বাসভবনে একের পর এক বৈঠকে ব্যস্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1 বছর আগে ঠিক এই দিনে ঘটে যাওয়া ঘটনা প্রবাহ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মোবাশ্বের আহমেদ।
29 জুলাই 2024 আটক অবস্থায় ডিবি কার্যালয় থেকে সমন্বয়ক নাহিদ ইসলামের আন্দোলন স্থগিত করার ঘোষণাকে প্রত্যাহার করে অন্যায়ভাবে সমন্বয়কদের আটক ও হয়রানির অভিযোগ এনে এর প্রতিবাদে রাস্তায় নামে সাধারণ শিক্ষার্থীরা। এদিন পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলের মুখে ব্যাপক সংঘর্ষ হয়। রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভরত শিক্ষার্থীদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এদিন কারফিউ শিথিল থাকলেও রাজধানীতে কঠোর অবস্থানে ছিল পুলিশ। র্যাবের হেলিকপ্টার টহলও দেখা গিয়েছিল। সার্বিক স্বার্থে আমরা ডিবি হেফাজতে থাকা কোটা আন্দোলনের 6 সমন্বয়কের সাথে দেখা করতে যান তাদের পরিবারের সদস্যরা। তবে তৎকালীন সরকারের চাপের মুখে নিজ সন্তানদের পরিস্থিতি নিয়ে স্বস্তির বার্তা দিতে তাদের বাধ্য করা হয়েছিল তা বুঝতে আর কোনো সন্দেহই ছিল না দেশবাসীর। একই দিনে আটক সমন্বয়কদেরকে দেখতে ডিবি কার্যালয়ে গিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। তবে কোনো অজ্ঞাত কারণে তাকে দেখা করার অনুমতি দেওয়া হয়নি। এদিন আটক 6 সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তি ও আন্দোলনকারীদের উপর গুলি না চালাতে আদালতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিটের শুনানি হয়। তুলে নিয়ে ডিবি কার্যালয়ে 6 সমন্বয়কের ভাত খাওয়ানোর ভিডিও প্রকাশ করা জাতির সাথে মশকরা করা হয়েছে বলে শুনানিতে মন্তব্য করে হাইকোর্ট। ভাতের টেবিলে বসে ছবি তুলে এটাই করেন, আপনি কি এটা মশকরা পাইছেন? বাংলাদেশের যে ঘটনাগুলি এদিন গণভবনে একের পর এক বৈঠকে ব্যস্ত ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 14 দলের সাথে জরুরি বৈঠকে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত হয় গত বছরের এই দিনে। ছাত্রলীগ নেত্রীদের সাথে বৈঠকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনাগুলোকে জঙ্গিবাদী কাজ বলে তকমা দেওয়া হয়। মন্ত্রিসভার বৈঠকে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে পরদিন সারা দেশে শোক পালনের ঘোষণাও করা হয়েছিল এই দিনে। আজকে আমাদের উপর থাবা দিয়েছে। এদিন সরকার পতনের দাবিতে সকল রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠন সহ দলমত নির্বিশেষে ঐক্যমতের আহ্বান জানিয়েছিল ইসলামিক আন্দোলন বাংলাদেশ। যৌক্তিক অধিকারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলনকে সহিংস আকার দেওয়ার দায় সরকারের বলে দাবি করে গণতন্ত্র মঞ্চ। দেশে নৈরাজ্যকর পরিস্থিতির দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বানও জানিয়েছিল এই জোট। আমরা সরকারকে অবিলম্বে পদত্যাগের আমরা আহ্বান জানাই। সরকার শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়ে ভুল পথে হাঁটছে। এদিন নিপীড়ন বিরোধী এক শিক্ষক সমাবেশে এমন অভিযোগ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক। শিক্ষার্থীদের তুলে নেওয়া বন্ধ করে যৌক্তিক দাবি মেনে নেওয়ার পাশাপাশি অবিলম্বে দেশ জুড়ে শিক্ষার্থীদের ওপর গুলি ও নির্যাতন বন্ধের জোর দাবি জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। একটা রাষ্ট্র কতটা দেউলিয়া হলে এইরকম ঘটনা একটার পর একটা ঘটনা। এত কিছুর পরও তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনার সুবোধ ফিরে আসেনি। তার দমন পীড়ন কমার বদলে প্রাণ নিয়েছিল আরও নিরপরাধ শিক্ষার্থীদের। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যার বিচার নিয়ে হতাশ হবার কিছু নেই। বর্তমান সরকারের আমলেই এই বিচারের রায় পাওয়া যাবে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আর বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, জুলাই হত্যার নির্দেশদাতাদের অনেকেই পালিয়ে গেছে, তাই অনেককে বিচারের মুখোমুখি করতে না পারাটা আক্ষেপের বিষয়। আহমেদ সারওয়ারের রিপোর্টে বিস্তারিত। জুলাই পুনর্জাগরণের অনুষ্ঠানমালার অংশ হিসেবে জুলাই আগস্ট গণহত্যার বিচার নিয়ে মঙ্গলবার বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে আইন মন্ত্রণালয়। এতে অংশ নিয়ে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দীর্ঘদিন বিচারহীনতা সংস্কৃতির মধ্যে থাকায় গণহত্যার বিচার নিয়ে মানুষের মাঝে সন্দেহ দেখা দিয়েছে। আর আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, বিচার নিয়ে হতাশ হবার কিছু নেই। আমি বিশ্বাস করি এই প্রক্রিয়ার বিচারে হচ্ছে ইনশাআল্লাহ আমাদের সরকারের আমলে আপনারা কাঙ্ক্ষিত যে মামলাগুলোর রায় যাচ্ছে সেগুলি পাবেন ইনশাআল্লাহ। সেকেন্ড একটা কাজ আমরা করে যাচ্ছি, অবশ্যই তাদুলরা করছে, প্রসিকিউশন টিম করছে, ইনভেস্টিগেশন টিম করছে, এমনভাবে বিচারের অকাট্য সাক্ষ্য প্রমাণ আমরা রেখে যাব, কোন সরকার চাইলেও বিচার থেকে সরতে পারবে না, এটা আপনারা নিশ্চিত থাকেন। যারা নির্দেশদাতা তারা কিন্তু প্রায় সকলেই দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। আপনি তাদের অনুপস্থিতিতে তাদের বিচার করবেন, তারা উপস্থিত থাকলো না, তাদেরকে আমরা উপস্থিত রাখতে পারলাম না। এইখান থেকেও কিন্তু আসলে বোঝা যায় যে রাষ্ট্রযন্ত্রের কোন কোন জায়গায় বিচারহীনতা একটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনি হয়তো বিচার করবেন, ট্রাইব্যুনাল হয়তো রায় দেবে, কিন্তু তাদেরকে সত্যিকার অর্থে কিন্তু মুখোমুখি হতে হচ্ছে না এই ট্রায়াল প্রসেসে। এটা তো আসলে কোনোভাবেই মানা যাচ্ছে না। আলোচনায় অংশ নিয়ে বিচারের অগ্রগতির বিষয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর। যদিও সরকারের কিছু ব্যর্থতার কথা তুলে ধরেন আমার দেশ সম্পাদক। যেভাবে বিচার প্রক্রিয়া আগাচ্ছে, টপ কমান্ডারদের বিচার একটা বড় অংশের বিচার আগামী ডিসেম্বরের মধ্যেই সমাপ্ত হবে বলে আমরা আপনাদেরকে আশ্বাস দিতে পারি। এই সরকারের বড় ব্যর্থতার মধ্যে একটা ব্যর্থতা আমি মনে করি
1 বছরে আপনারা নতুন পুলিশ নিয়োগ দিতে পারলেন না, তাহলে কি করলেন? কিছু যে পুলিশ গোপালগঞ্জে পালিয়ে যায় সেই পুলিশ আর দিয়ে আপনারা নির্বাচন করবেন। তো গোপালগঞ্জে যদি পালিয়ে যায় তো নির্বাচনের সময় সব জায়গা থেকে পালিয়ে যাবে, তখন কি করবেন এই পুলিশ দিয়ে? আলোচনায় শহীদ পরিবারের পক্ষ থেকে বেশ কিছু অভিযোগ করা হয়, যদিও তাদের উপর আস্থা রাখার অনুরোধ জানান আইন উপদেষ্টা। যাদের রক্তের উপর দাঁড়িয়ে উনি আজকে প্রধান উপদেষ্টা, এবং অপ্রিয় সত্যি হলেও বলবো উনার 1000 কোটি টাকা ট্যাক্স মাফ করে নিয়েছেন। উনি অলরেডি 6 মাসের দণ্ডিত আসামি ছিলেন, সেটা মাফ করে নিয়েছেন। উনি অনেকগুলো প্রতিষ্ঠানের পারমিশন নিয়েছেন আমাদের সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে। এখন আমাদের মুখোমুখি হতে উনি ভয় পায় কেন? আমাদের ব্যর্থতা আছে, আমাদের অক্ষমতা আছে, আমাদের অনভিজ্ঞতা আছে, কিন্তু আপনাকে একটা জিনিস বলি, আমাদের আন্তরিকতায় কোন রকম বিন্দু মাত্র সন্দেহ রেখেন না। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আবু সাঈদ হত্যা মামলায় 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামীকাল বুধবার পর্যন্ত মুলতবি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। কাল পলাতক আসামিদের পক্ষে নিযুক্ত টেস্ট ডিফেন্সের বক্তব্য শুনবে আদালত। মঙ্গলবার শুনানিতে আসামি সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, বরখাস্ত কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশের পক্ষে তাদের আইনজীবীরা শুনানি করেন। শুনানিতে আসামিদের মামলা থেকে অব্যাহতির আবেদন জানান তারা। পরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বুধবার পর্যন্ত শুনানি মুলতবি করেন। এছাড়া বিচারপতি পলাতক 24 আসামির পক্ষে নিযুক্ত স্টেট ডিফেন্সার নির্ধারণ করে দেন কোন আইনজীবী কার কার পক্ষে শুনানি করবেন। শুনানি উপলক্ষে সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, বরখাস্ত হওয়া এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় সহ 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সোমবার অভিযোগ গঠনের শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শুনানি করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ডাকসু নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী 9 সেপ্টেম্বর ভোট গ্রহণ হবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার কথা জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসিমউদ্দিন। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ 6 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে ডাকসুর আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। তফসিল অনুযায়ী ভোট হবে আগামী 9 সেপ্টেম্বর। ভোট গ্রহণের তারিখ ও সময় 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার সকাল 8টা থেকে অপরাহ্ন 3টা পর্যন্ত। ভোট গণনা তারিখ ও সময় 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার ভোট গ্রহণের পরপরই। ভোটের ফলাফল প্রকাশ 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার ভোট গণনার পরপরই। হল সংসদ সংশ্লিষ্ট কেন্দ্র ডাকসু সমন্বিতভাবে নবাব আলী চৌধুরী সিনেট ভবনের সিনেট সভাকক্ষ থেকে প্রকাশ করা হবে। ঘোষিত তফসিল অনুযায়ী 30 জুলাই বৃহস্পতিবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। খসড়া তালিকা নিয়ে আপত্তি জানানো যাবে 6 আগস্ট বিকেল 4টা পর্যন্ত। এরপর 11 আগস্ট বিকেল 4টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ শুরু হবে 12 আগস্ট, চলবে 18 আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 19 আগস্ট। 20 আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 21 আগস্ট দুপুর 1টায় প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে 26 আগস্ট বিকেল 4টায়। প্রথম কথা হচ্ছে এখানে কোনো রাজনৈতিক পরিচয় নাই। এই ইলেকশনটা এটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ ছাত্রদের। কে কোন পার্টি করে, কার কি মার্কা, ডাকসুতে অন্তত সুযোগ নেই বুঝার। শুধুমাত্র বৈধ ছাত্র সে ভোট দিতে পারবে যার ভর্তি আছে এবং বৈধ যে মেয়াদকাল আছে। আর থ্রেটের বিষয়, তাই তো, আমরা এই পর্যন্ত কোনো ধরনের থ্রেট আমরা অনুভব করি নাই। আমরা কোনো পক্ষ থেকে কোনো ধরনের কোনো কিছু আমরা এখনো পাইনি। এর আগে সর্বশেষ 2019 সালের 11 মার্চ দীর্ঘ 28 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়। সেই নির্বাচনে ভিপি নির্বাচিত হন নুরুল হক নূর আর জিএস হন গোলাম রাব্বানী। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।
ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস। পুড়ে যাওয়া ভবনও হস্তান্তরের প্রক্রিয়া চলছে। শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করতে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নতিতে কাউন্সেলিং চলছে। ক্লাস শুরু হবে আগামী রোববার থেকে। তবে ৩৬টি প্রিয় মুখ আর ফিরবে না ক্লাসে। তাদের পদচারণায় আর মুখর হবে না স্কুল প্রাঙ্গণ। বিস্তারিত জানাচ্ছেন SM ফয়েজ। ২১ জুলাই রাজধানীর উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। ঘটে বহু হতাহতের ঘটনা। দিন যাচ্ছে, ভয়াবহতা ফুটে উঠছে মাইলস্টোন ক্যাম্পাসে পুড়ে যাওয়া ভবনে। আকাশে বিমান উঠছে, গাছে ফুল ফুটছে। স্কুল কর্তৃপক্ষের কাছে ভবন হস্তান্তরের ব্যবস্থাও হচ্ছে। হয়তো অল্প দিনেই শ্রেণীকক্ষে ফিরবে শিক্ষার্থীরা। আমরা ওই দিন স্কুলে গেটের বাইরে ছিলাম, তখন একটা প্লেন একটা ব্লাস্ট হওয়ার শব্দ শুনে ভয় পেয়েছে, কথা বলতে গেলে কেঁদে ফেলবে। লাঞ্চ টাইম ছিল, তখন প্লেনটা আমাদের উপর দিয়ে যায় আর অনেক বাজে শব্দ করে যাচ্ছিল। আমার বোনের চোখের সামনেটা হয়েছে দেখে বলে অনেক ভয় পাই। তবে এখনো ভয় কাটেনি শিক্ষার্থীদের। বিমানের শব্দে কেঁপে উঠছে তারা। রাতে স্বপ্নতেও দেখি তাদের বিমান আমাদের উপরে পড়ছে। পরপর যে প্লেন যাচ্ছে ওইটা দেখে আমার যেন কেমন একটু ভয় ভয় লাগতেছে, বুক কাঁপতেছে। বারবার প্লেনে অনেক ভয় লাগছে, রাতে ঘুম হয় না। ডাক্তার বলেছে যে যারা মরে গেছে তাদের জন্য দোয়া পড়তে, চিন্তা না করতে বলছে। যে মানসিক বিপর্যয়ের মুখোমুখি তারা, তা থেকে কি মুক্তি পাবে কোমলমতি শিক্ষার্থীরা? শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মানসিক স্বাস্থ্য ঠিক করতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। নিজেদের উপর থেকে বাচ্চাদেরটা বেশি ভয়ের। এখন বাচ্চাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি, নিজেরাও অনেক ভয় পেয়ে আছি। ওরা বলতেছে মা আমরা ওখানে যাব না, মা আমাদেরকে অন্য ক্লাস স্কুলে নিয়ে যাও, ওখানে যাব না। ভাবলাম দেখি ভয়টা ভাঙে কিনা, ঢুকবে না, জোর করে ঢুকালাম যে একটু শক্ত হও দেখো। ভয় তো পায় ভাই, অনেক প্রচুর ভয় পায়। রাত্রেবেলা বারবার একই জিনিস মাথায় আসে। তখন কালকে আপনার যে গাড়ির টায়ার ভাস্ট হয়েছে, তখন মেয়ে ভাবছে কি আবার প্লেন ক্র্যাশ করছে, পরে অনেক ভয় পাইছে। একই ধরনের উদ্যোগ নিয়ে মেডিকেল ক্যাম্প চালাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে আছি এবং যে কয়দিন লাগে আমরা এখানে থাকবো, আমাদের এই ক্যাম্পটা কন্টিনিউ করবে। এর পাশাপাশি ছোটোখাটো অন্যান্য অসুখ বিসুখ নিয়ে যারা আসছেন তাদেরকে আমরা সেবা দিব। সেবার পাশাপাশি আমরা ওষুধটাও সরবরাহের ব্যবস্থা করেছি এবং আমরা কলেজ কর্তৃপক্ষ থেকে পূর্ণ সাড়া পাচ্ছি। বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা দেখতে এখনো ভিড় করছে উৎসুক জনতা। দুর্ঘটনা হয়েছে এই জন্য একটু দেখতে আসলাম। এমনি জাস্ট একটু, আর আমার ছোট ছেলের এক ফ্রেন্ড মারা গেছে, তো ওর সাথে একটু দেখা করব, এই কারণেই আসা। মাঝখান দিয়ে বিমান ঢুকে গেছে, অনেক মানুষ পোড়া গেছে, বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলতেছে। তো আমার একটা মনের ধারণা একটা যাই দেখে আসি সরাসরি। চিরচেনা রূপে ফিরবে দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস। ব্যাগগুলা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এদের ছিন্ন ভিন্ন হয়ে এক জায়গায় পড়েছিল, ওগুলো আমরা ওখান থেকে সংগ্রহ করে এখানে নিয়ে আসছি। গার্ডিয়ানদেরকে আমরা এগুলো বুঝাই দিতেছি। শিক্ষক শিক্ষার্থী সহ সবার চাওয়া ফুলের বাগানে এমন বিপর্যয় আর না নামুক। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখনও চিকিৎসাধীন ৩৩ জন। দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন। তিনি বলেন ৩৩ জনের মধ্যে শিশুর সংখ্যা ২৭ এবং প্রাপ্ত বয়স্ক রয়েছেন ৬ জন। শরীরের ৩০% বেশি দগ্ধ হয়েছে ৮ জনের। ৩ জন এখনও সংকটাপন্ন থাকলেও তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে বেশিরভাগ রোগীর শারীরিক ও মানসিকভাবে সুস্থতার পথে, শিগগিরই তাদের অবস্থার আরও উন্নতির আশা করছেন চিকিৎসকেরা। আমরা তাদের ক্লোজ অবজারভেশনে রাখছি। তারা ছাড়পত্র দেওয়ার মতো কয়েকদিনের মধ্যে আরও কয়েকজনের হবে। বুঝতেই পারছেন যে সমস্ত রোগীগুলো কেবিনে আমরা শিফট করছি, তাদের অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। যতদিন সম্পূর্ণরূপে চিকিৎসা করার যতদিন লাগবে আমাদের চিকিৎসা করবার, ততদিন অর্থাৎ হসপিটাল থেকে রিলিজ করবার পরেও কিন্তু এই রোগীগুলো আমাদের
ট্র্যাকের বাইরে যাবে না। তাদের ফিজিক্যাল ইনজুরি কিন্তু ইমপ্রুভ করেছে আমি বলছি, কিন্তু ফিজিক্যাল ইনজুরির সঙ্গে মানসিক ইনজুরিটা কত লেভেলে আছে তার উপরে বেস করে কিন্তু আমরা সারা ডিসিশনগুলো নিব। বিশ্বব্যাপী একাধিপত্য প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র অতিরিক্ত শুল্ক আরোপ করেছে বলে অভিযোগ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বলেন, কাউকে লক্ষ্য করে নয়, বাংলাদেশ, চীন, পাকিস্তান ত্রিপক্ষীয় আলোচনার মূল লক্ষ্য আঞ্চলিক সহযোগিতা ও মানুষের জীবনমানের উন্নয়ন। জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিকাবের নিয়মিত আয়োজন ডিকাব টকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দুদেশের সম্পর্ক তুলে ধরেন। ব্যবসা, বাণিজ্য, চিকিৎসা সহ নানা খাতে সহযোগিতার কথা উল্লেখ করেন তিনি। 5 আগস্ট পট পরিবর্তনের পর বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলের সাথে সম্পর্ক উন্নয়নের কথা বলেন রাষ্ট্রদূত। এক প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত বলেন, বাধাগ্রস্ত হওয়ার কারণে বিগত সরকারের আমলে বিএনপি, জামায়াতের নেতারা চীন সফর করতে পারেনি। অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু একটি নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। জানান, সকল নিবন্ধিত রাজনৈতিক দলের অংশগ্রহণে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন চায় তার দেশ। তবে কবে এবং কিভাবে নির্বাচন হবে তা একান্তই বাংলাদেশের জনগণের বিষয় বলে উল্লেখ করেন তিনি। এখন থেকে আর কাউকেই প্রতীকী মূল্যে জমি লিজ দেয়া হবে না, এখন থেকে জমি কিনে নিতে হবে, জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি। চট্টগ্রামের জলিল টেক্সটাইল মিল লিজ দেওয়ার প্রসঙ্গে জানতে চাইলে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের এ কথা বলেন। তবে চট্টগ্রামের জলিল মিলের জায়গাটি সেনাবাহিনীকে হস্তান্তরের ব্যাপারে বৈঠকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। সালাউদ্দিন আহমেদ বলেন, সরকার সার ও এলএনজি কিনে স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে চায়। স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে একটি প্যাকেজ প্রস্তাবনা নিয়ে বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রে রয়েছে। দুই দেশের আলোচনার মাধ্যমে ভালো ফলাফল আসবে বলে আশা তার। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি পূরণে বাংলাদেশের প্যাকেজ প্রস্তাবনায় কি রয়েছে সে ব্যাপারে অর্থ উপদেষ্টা কিছু বলেননি। ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে সংঘর্ষের জেরে 5 মাস বন্ধ থাকার পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আজ খুলেছে। শুরু হয়েছে ক্লাস। দীর্ঘদিন পর ক্লাসে ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তারা জানান, খুব অল্প সময়ে নোটিসে ক্লাস চালু হওয়ায় আর বৃষ্টির কারণে দূর দূরান্ত থেকে অনেক শিক্ষার্থী প্রথম দিন ক্লাসে উপস্থিত হতে পারেননি। এর আগে শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা শেষে সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু ও তদন্ত কার্যক্রম একই সঙ্গে চালু করার নির্দেশ দেন নতুন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদ হেলালি। 18 ফেব্রুয়ারি শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষে পরিস্থিতি সামাল দিতে ক্লাস ও হল বন্ধ ঘোষণা করে কুয়েট কর্তৃপক্ষ। ওই দিন তৎকালীন উপাচার্য সহ কয়েকজন শিক্ষক লাঞ্ছিত হন শিক্ষার্থীদের হাতে। শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে 4 মে থেকে একাডেমিক কার্যক্রম বর্জন করে শিক্ষক সমিতি। এরপর শিক্ষকরা আর ক্লাসে ফেরেননি। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টা, সুষ্ঠু ভোটের প্রত্যাশা মির্জা ফখরুলের। জুলাই হত্যার বিচার নিয়ে জামায়াত ও এনসিপির অসন্তোষ। তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে মতবিরোধ, মতৈক্য না হলে সংসদের হাতে ছাড়তে চায় বিএনপি। চলতি ফোরামে নিষ্পত্তির তাগিদ অন্যদের। জুলাই হত্যার বিচার নিয়ে হতাশার কিছু নেই বললেন উপদেষ্টারা। সব নির্দেশদাতাদের বিচারের মুখোমুখি করতে না পারায় আক্ষেপ। ডাকসু নির্বাচনে তফসিল ঘোষণা, ভোট গ্রহণ 9 সেপ্টেম্বর। ভোটার তালিকার খসড়া আগামীকাল, চূড়ান্ত তালিকা 11 আগস্ট। রোববার থেকে ক্লাস শুরু হবে মাইলস্টোন স্কুলে। কাউন্সেলিং করা হচ্ছে শিক্ষার্থীদের। চিকিৎসাধীন অনেকেই সুস্থ হয়ে উঠেছেন। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।